এখন ইসরায়েল পুরো ফিলিস্তিনকে জাস্ট দুটো ভাগে ভাগ করে রেখেছে, একটা হচ্ছে গাজা আর একটা হচ্ছে পশ্চিম তীর। তো আমাদের কাছে মনে হচ্ছে যে পৃথিবী থেকে হয়তো ফিলিস্তিন জাতিটাই হারিয়ে যাবে। চতুর্দিকে এত মুসলিম কান্ট্রি থাকার পরও সৌদি আরব আছে, জর্ডান আছে, তারপরে আমরা তুরস্ককে একটা সুপ্রিম পাওয়ার বলতে পারি মুসলমানদের মধ্যে, তারপর এখানে আরব আমিরাত আছে, এখানে ইরান আছে, যে ইরান হচ্ছে ইসরায়েল বিরোধী, তারপর সে প্রক্সি ওয়ার খেলছে, তারপর আবার মিশর আছে নিচে বিশাল এরিয়া জুড়ে, তাকেও আমরা মুসলিম একটা পাওয়ার ধরতে পারি। কেউ কিছু করছে না। তার মানে কি ভবিষ্যৎ কি এইটা যে ফিলিস্তিন হারিয়ে যাবে পৃথিবী থেকে? আমাদের হিস্ট্রিটা একটু মানে রিওয়াইন্ড করে আসতে হবে জি। এটার আনসারের জন্য। 1800 সালে ইউরোপে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে গেল যে ইহুদিদের রাখা যাবে না। তখন ইহুদিরা মানে বিভিন্ন ঘেঁটোতে থাকতো। তখন ডিসিশনটা কেন নিল ভাই? কারণ এরা খুব মানে বর্বর জাতি? না, এরা বর্বর না, এরা খুবই শ্রুড একটা জাতি ছিল এবং খ্রিশ্চানরা তাদেরকে খুব অপছন্দ করত। এরা সুদি ব্যবসা করত, তারপরে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল। সো এই কারণে তাদেরকে কেউ পছন্দ করতো না। এই ঘৃণিত জাতি হিসেবে তাদেরকে ইউরোপ থেকে এক্সপেল করে দিতে হবে, এটার একটা ইউরোপিয়ান সিদ্ধান্ত হয়ে গেল, যেটা 1917 সালে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে সিদ্ধান্ত হয়ে গেল যে ওদেরকে ইউরোপের বাইরে পাঠায় দেওয়া হবে। কোথায় পাঠায় দেওয়া হবে? একটা জায়গা হচ্ছে ইউরোপ মানে ব্রিটিশ কলোনির ভেতরে যেগুলো জায়গা ছিল তার ভেতরে একটা জায়গাতে তারা চিন্তা করলো যে প্যালেস্টাইনে পাঠানো যেতে পারে। আরেকটা হচ্ছে আফ্রিকার জিম্বাবুয়ে, উগান্ডা এই টাইপের এলাকাতে পাঠানো যেতে পারে। আরেকটা জায়গা তারা প্ল্যান করলো আর্জেন্টিনাতে পাঠানো যেতে পারে। সো তারপরে তারা ফাইনালি ডিসাইড করলো যে তারা পাঠাবে হচ্ছে প্যালেস্টাইনে। সো 1947 সালে আর্টিকেল 101, জাতিসংঘের আর্টিকেল, এই জাতিসংঘের 101 আর্টিকেলের মাধ্যমে সিদ্ধান্ত হলো এবং তারা আসলো হচ্ছে প্যালেস্টাইনে। 1948 সালের গিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। ইসরায়েল রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হইল, সাথে সাথে আরব ইসরায়েল যুদ্ধ লাগলো প্রথমটা। পয়েন্ট টু নোট, আরব ইসরায়েল যুদ্ধ, মুসলিম ইহুদি যুদ্ধ না কিন্তু এটা। এবং টিল ডেট এটা কিন্তু মুসলিম বনাম ইহুদি যুদ্ধ না। আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে তিনটা দিয়ে তারা হারছে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ ওই যেটা বললাম 48 সালে হলো, যার ফলে নাকবা হলো। নাকবা হওয়ার কারণে প্রায় 7 লাখ না 8 লাখ তাদেরকে বাস্তুচ্যুত করে দিল ইসরায়েল, কারণ এই যুদ্ধে আরবরা হারছে। এরপরে সেকেন্ড যুদ্ধ হইল 1969 অথবা 60s একটা যুদ্ধ হইল, যেটার নাম হচ্ছে ইয়ম কিপ্পুর যুদ্ধ। তারপরে আবার 70s আর একটা যুদ্ধ হইল, যেটা হচ্ছে 6 days ওয়ার। তিনটা যুদ্ধ, তিনটাতেই হারছে আরবরা হারছে। তা আরবদের ভিতরে কারা কারা ছিল? ওই ঘুরে ফিরে মিশর, জর্ডান, তারপরে সিরিয়া, এরা মিলেই যুদ্ধ করছে। বাট এই জাতীয় যুদ্ধগুলোতে কিন্তু পাকিস্তান একটা মানে পারমাণবিক শক্তি হওয়ার পরেও কখনো জয়েন করে নাই। ইন্দোনেশিয়া একটা বেশ শক্তিশালী মুসলিম সুপার পাওয়ার, মানে আর্মির দিক থেকে, তারাও কিন্তু জয়েন করে নাই। টার্কি জয়েন করে নাই, তুরস্ক এত শক্তিশালী হওয়ার পরেও। সো ইট ওয়াজ অলওয়েজ আরব বনাম ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলের ক্ষেত্রে বাস্তবতা আবার দুই রকমের, একটা হচ্ছে জায়নিজম আর একটা হচ্ছে জুদাইজম। জুদাইজম মানে হচ্ছে ইহুদি ধর্ম। সো আমাদের যে 4টা পবিত্র গ্রন্থ আছে তার ভিতরে একটা হচ্ছে ইহুদি, যেটা সো তাওরাত, যেটা তাওরাত, দাউদ আলাইহিস সালামের যেটা। তো ওইটার মানে ফলোয়ার হচ্ছে এই ইহুদিরা, এটারে বলে হচ্ছে জুদাইজম। জায়নিজম হচ্ছে ইসরায়েল রাষ্ট্রকে বাঁচানোর জন্য যে পলিটিক্স। এই জায়নিজমের কারণে আপনি হলোকাস্টের এগেনস্টে কথা বলতে পারবেন না, হলোকাস্ট ডিনায়াল। আপনি যখন হলোকাস্ট নিয়ে নেগেটিভ কিছু বলবেন তখন এটা বলে হলোকাস্ট ডিনায়াল। আর ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা মাত্র এটারে বলে হচ্ছে অ্যান্টিসিমেটিক। আপনি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কিছু লিখে পোস্ট দেওয়া মাত্র এই পোস্ট আপনার গায়েব করে দিবে। ইউটিউব অথবা ফেসবুকে সার্চ করে দেখেন, আপনি ভাঙা চোরা গাজার অনেক ভিডিও পাবেন, কিন্তু বোম পড়ে লোক যে মারা যাচ্ছে এই ভিডিও আপনি দেখবেন না। হাসপাতালে যে ফিলিস্তিনিরা কাতরাচ্ছে
ওই ভিডিও খুব একটা দেখবেন না, কারণ এটা হচ্ছে ওদের গ্র্যান্ড যে ডিজাইন আছে ওই ডিজাইনের পার্ট। আচ্ছা, স্টিল মনে করেন যে ইউএসএ প্রতি বছর আগামী 2028 সাল পর্যন্ত প্রতি বছর $4 বিলিয়ন করে ইসরায়েলকে দিবে বলে লিখিতভাবে চুক্তিবদ্ধ, এবং দেওয়ার একমাত্র কারণ হচ্ছে হামাস ধ্বংস করতে হবে। হামাস বনাম পৃথিবীর দুর্ধর্ষতম সেনাবাহিনী, হামাস টেররিস্ট, ওরা সেনাবাহিনী। সো দিস ইজ দ্য মোস্ট ইলজিক্যাল ওয়ার অ্যাট অল, আপনি যদি এটা ওয়ার বলতে চান। মানে কতগুলো অস্ত্রধারী লোকজনরে আপনি মনে করেন যে ট্যাঙ্ক দিয়ে, তারপরে রকেট দিয়ে, মানে পারলে অ্যাটম বোম দিয়ে মেরে ফেলবেন, আপনি আসছেন, আপনি স্টিল এটার ওয়ার বলতে চাচ্ছেন। পৃথিবী এখন এটা লজিক্যাল ভাবতেছে, এটা নিয়ে কোনো কথা বলতেছে না। ঠিক আছে, আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন না। এটা নিয়ে ধরেন যে আপনি মানে কোনো ধরনের ফিলিস্তিনিদের নিয়ে খুব বেশি কি মুভি দেখছেন, আপনি কালচার দেখছেন কিছু? না, কখনোই দেখিনি। এইটাকে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রচারের যে মাধ্যম আছে এখান থেকে হটায় দেওয়া হয়েছে, সো দ্যাট এটা নিয়ে আপনি আসতে না পারেন ইয়াতে। তো 1947 সালে যে সমস্যা শুরু হয়েছে, আজকে হচ্ছে 2025, এই দীর্ঘ সময় ধরে এই সমস্যার কিন্তু কোনো সমাধান হয় নাই। বাস্তবতা কি? ইসরায়েল নামক রাষ্ট্রের সাইজ আস্তে আস্তে বড় হয়েছে। বাস্তবতা কি? ফিলিস্তিন নামক জনগোষ্ঠীর সাইজ আস্তে আস্তে ছোট হয়েছে। সুতরাং আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নটা অত্যন্ত যুক্তিসঙ্গত, এবং আমি ফিল করি যে আল্লাহ যদি চায় একমাত্র তাইলেই হয়তো ফিলিস্তিন জাতির বাঁচার অবকাশ আছে। আদারওয়াইজ ফিলিস্তিন জাতি যেইভাবে মানে মারা যাচ্ছে, যে রেটে মারা যাচ্ছে, মার্চের 12 তারিখ থেকে এখন এপ্রিলের এই তারিখের ভেতরে অলরেডি প্রায় 55,000 লোক মারা গেছে খালি এই কয়দিনে। তো তার মানে এই জাতি যে আদৌ টিকে থাকবে কিনা এটা নিয়ে মানে সন্দেহ আছে। আর টিকে থাকার একটাই বুদ্ধি, সেটা হচ্ছে এটা আরব ইসরায়েল না, এটা মুসলিম উম্মার যদি অস্তিত্বের সংকট হিসেবে যদি প্রমাণিত হয়, এবং মুসলমানরা যদি ওই রাস্তা খুঁজে পায় যে রাস্তা দিয়ে এটাকে বাঁচানো সম্ভব, তাইলে অনলি দে ক্যান সারভাইভ। ট্রাম্প তো অলরেডি বলছেই যে যদি ফিলিস্তিনি জাতিটাকে বাঁচাইতে চাও তাহলে ইজিপ্ট এবং জর্ডানে ভাগাভাগি করে নিয়ে নাও। কিন্তু গাজায় থেকে আমার মনে হয় যে ফিলিস্তিনিদের বেঁচে থাকার, টিকে থাকার সম্ভাবনা খুব কম। কারণ আমি আবারও বলতেছি, দিস ইজ এ ভেরি ফানি ওয়ার, যেখানে $4 বিলিয়ন করে ইউএসএ দিচ্ছে ইসরায়েলকে ফিলিস্তিনিদেরকে মারার জন্য, আর সেই একই ইউএসএ আবার ইউএনকে টাকা দেয় এই মৃত ফিলিস্তিনিদের সৎকারের জন্য, আহতদের ব্যান্ডেজ কিনে দেওয়ার জন্য। আচ্ছা, তার মানে কি আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে ইউএসএ ভার্সাস আরব ওয়ার, আমেরিকার সাথে আরবদের যুদ্ধ? এন্টায়ার ইউরোপ, সোজা কথা পুরো পশ্চিমের পালের গোদা কে? ইউএসএই তো। সুতরাং মানে এটা তো টোটালি পশ্চিমের এগেনস্ট একটা যুদ্ধ, কারণ পশ্চিম মনে করে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের সর্বশেষ পোস্ট বা আইডেন্টিটি। সুতরাং এটাকে তারা যে কোনো মূল্যে টিকায় রাখতে চায়। আপনি দেখবেন যে এই ইসরায়েল প্যালেস্টাইন কেস যখন আসবে তখন আপনার মানে পশ্চিমাদের কোনো লজিকই কাজ করে না। তো এই জন্য আমি পশ্চিমা লজিকের খুব একটা মানে ভক্ত না। কেন ভক্ত না? কারণ আমাদের দেশে যখন মানে আমি যদি ইয়ার কথাই বলি যে আমাদের দেশে যখন তাকশিলা বা তক্ষশিলা নামের ছিল, ইউনিভার্সিটি ছিল, আমাদের দেশে যখন নালন্দা নামের ইউনিভার্সিটি ছিল, এবং সেই সব ইউনিভার্সিটিতে যখন চাণক্য পড়াইতেন এবং আমাদের রাজপুত্র এবং রাজনীতিবিদরা পড়াশোনা করতেন, আপনি ওই সময়ের কথা বলতেছি, ওই সময়ে পশ্চিম আসলে অর্ধনগ্ন অবস্থায় ওই শিকার করে করে মাংস খাইতো। ঠিক আছে? সো এখন আল্লাহ চাইছেন, পরিস্থিতি শিফট হয়েছে। আমার তো অবাক লাগে, মানে আমেরিকান সিভিলাইজেশনের বয়স কত? 300 বছরের কাছাকাছি হবে। সেই জায়গায় আপনি চাইনিজ সিভিলাইজেশনের বয়স প্রায় 5,000 বছর। ঠিক আছে, আপনি খালি চিন্তা করে দেখেন যে চাইনিজ সিভিলাইজেশন 5,000 বছর পুরানো, ইজিপশিয়ান সিভিলাইজেশন আরও বেশি, পার্সিয়ান সিভিলাইজেশন সবচেয়ে বেশি,
অটোমান সাম্রাজ্য, এটা তো অনেক বছর। 600 বছর। এই কয়েকটা রাষ্ট্র যদি একত্র হয় জি, তাইলে আসলে নিউ সিভিলাইজেশন যারা আছে তাদের তো দাঁড়ানোরই কথা না। বাট ওই যে একত্র তো হতে দিচ্ছে না, ওরা একত্র থাকবে, ওদের ওই মানে একত্রিত ব্যাপারটা ওদের থাকবে, পৃথিবীর সকল লজিক ওদের জন্য, বাট ওদের এগেনস্টে কোনো কিছু গেলে পরেই। ডেল ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যদি কালকে সকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন, কোন 5টি পররাষ্ট্র নীতি আপনি বাংলাদেশের জন্য বাস্তবায়ন করবেন? পররাষ্ট্রনীতিতে যাব না, আমি যেটা করতে চাই, মানে লেটস টেক 3 প্রায়োরিটিস, কারণ শুধু পররাষ্ট্রনীতিতে আমাদের সমস্যা না। আমার প্রায়োরিটিতে 1 নম্বরে থাকবে সেটা হচ্ছে যে করাপশন বন্ধ করা। কারণ আমাদের দেশটা, সুবহানাল্লাহ, এটা একটা সোনার বাংলা। এই দেশটাকে লুটপাট হচ্ছে অনেক দিন ধরে। ব্রিটিশরা লুটপাট করছে, মুঘলরা নিয়ে গেছে, পাকিস্তানিরা লুটপাট করছে, ইন্ডিয়ানরা $2.2 বিলিয়ন নিয়ে গেছে। গত 15 বছরে প্রতি বছর 16 বিলিয়ন করে পাচার হয়েছে। টোটাল টেনিয়রে $243 বিলিয়ন পাচার হয়েছে। তারপরেও আল্লাহর রহমতে আমরা টিকে আছি। সো আফ্রিকান কোনো কান্ট্রি হইলে তো আমরা মানে কাপড় চোপড় ছাড়া ল্যাংট হয়ে ঘুরতাম। সো এটা আল্লাহরই রহমত যে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচায় রাখছে। তো এই কান্ট্রিটার আবার রিটার্ন করার রেজিলিয়েন্স আছে। শুধুমাত্র যেই জায়গাটায় আমরা ঝাঁঝরা হয়ে যেতেছি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছেন, সেটা হচ্ছে করাপশন। সো করাপশন ব্যক্তি পর্যায়ে আছে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে আছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে। সো এই করাপশনটা বন্ধ করা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি। 2 নম্বর প্রায়োরিটি সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ দ্য ইয়থ। আমাদের এই মুহূর্তে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে যেটাকে, যে একটা কান্ট্রির ইয়াং পপুলেশনের মোট সংখ্যা, এটা সম্ভবত পৃথিবীতে আমরা এখন 2 নম্বরে আছি। সো এই ইয়থ এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। আমি এটা বলবো না যে ইয়থ এম্পাওয়ারমেন্ট মানে আপনি এখন রাষ্ট্র তুলে দেন তাদের হাতে। মানে ইভেন ইউএসএ চলে 1000 অথবা ম্যাক্সিমাম 1200 লোকের হাতে, আর বাকি পুরা রাষ্ট্রটা কিন্তু ওরা খুব মানে এনজয় করতেছে। বাট কোর রাষ্ট্র চলার এলিমেন্ট ওই 1000-1200 জন। এটা পৃথিবীর যে কোনো দেশের জন্য বাস্তবতা। তো ওই 1000-1200 জনের আপনার অভিজ্ঞ হইতে হবে, দেশপ্রেমিক হইতে হবে, ওইখানে ইয়াংদের যাওয়ার পাথ তৈরি করতে হবে। কিন্তু আমাদের যে ইয়াং লটটা আছে, এই লটটার পেছনে ইনভেস্টমেন্ট করা খুব জরুরি। আজকে যারা 5ই আগস্ট পরবর্তী ক্রেডিটটা নিচ্ছে, আর 1-2 বছর পরে এদেরকে যদি আপনি প্রপারলি গাইড করতে না পারেন, আপনি কল্পনা করতে পারতেছেন না যে কীরকম ফ্রাস্ট্রেটেড একটা ইয়ত আপনার সামনে ওয়েট করতেছে। এবং এই ফ্রাস্ট্রেটেড ইয়ত তখন দেশের যে কোন অবস্থা 12টা বাজাবে, ইউ ক্যানট ইমাজিন। যদি আপনি এখন থেকে তাদেরকে গাইড করতে না পারেন, এখন থেকে তাদেরকে যদি জব অপরচুনিটিসগুলোর দিকে অ্যালাইন করতে না পারেন, এখন থেকে যদি ওদের স্কিল ডেভেলপ করতে না পারেন, দে উইল বি ফ্রাস্ট্রেটেড। আর এত বড় একটা ইয়ত যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তখন ওই দেশে স্ট্যাবিলিটি রাখা ডিফিকাল্ট। আপনি তখন 10টা ডক্টর ইউনূস আর ম্যানেজ করতে পারবেন না। 3 নম্বরে যেটা আমার প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স ছাড়া আপনি রাষ্ট্রকে জায়গা মতো পৌঁছাতে পারবেন না। কারণ অনেকেই দেখবেন জিজ্ঞেস করে যে ইকোনমি আছে, তারপরে মেডিকেল সেক্টর আছে, এডুকেশন সেক্টর আছে, ব্যবসা বাণিজ্য আছে, মিলিটারি আছে, তাহলে পলিটিক্সের দরকার কি? পলিটিক্সের দরকার হচ্ছে আপনার টোটাল মানুষের যে ওভারঅল ইন্টারেস্ট আছে এবং চাওয়া আছে, এইটাকে কে গাইড করবে? পলিটিশিয়ানরা গাইড করে। যার হাতে মানে একটা লোক ছাতার ফ্যাক্টরির মালিক, তার হাতে যদি আপনি ওই শক্তি অথবা ক্ষমতা দেন যে বৃষ্টি কন্ট্রোল করতে পারবে সে, তাহলে জীবনে বৃষ্টি থামবে? সে তো বেশি বৃষ্টি করাবে ছাতা বিক্রির জন্য। কারণ সে তো ব্যবসা করে ছাতার, তার হাতে যদি বৃষ্টি কন্ট্রোলের এলিমেন্ট আপনি তুলে দেন, তাহলে সে ওই ব্যবস্থা করবে যে সারা দিন 24 ঘন্টা বৃষ্টি হবে, কারণ তাহলে তার ছাতার ব্যবসা ভালো হবে। এইটারে বলে চেক অ্যান্ড ব্যালেন্স, এইটারে বলে অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য গভর্নেন্স সিস্টেম। এই অ্যাকাউন্টেবিলিটি আসতে হবে। আজকে আপনি যখন বলছেন যে আমি 16 টাকা কেজি চাল খাওয়াবো, আপনি
মানে 5 বছর শাসন করে যাওয়ার পরে চালের দাম হয়েছে 55 টাকা কেজি। আপনারে কেন আমি কলার চেপে ধরে মনে করেন যে জিজ্ঞেস করতে পারবো না যে তুমি কেন বলছিলে আমাকে 16 টাকা কেজি চাল খাওয়াবা? এই অ্যাকাউন্টেবিলিটি আসতে হবে। যেদিন আমরা এটা জিজ্ঞেস করতে পারবো যে আপনি তো আমাকে এই প্রতিশ্রুতি দিছিলেন, আপনার প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না? আপনার ইশতেহারে যদি আপনি এটা লিখে থাকেন যে আমি 20 লাখ তরুণকে চাকরি দিব, আপনি যদি 20 লাখ তরুণকে চাকরি নিশ্চিত করতে না পারেন, আইদার আপনি মনে করেন যে জাপানিদের মতো হারিগিরি করে আত্মহত্যা করে মারা যান, অথবা নাকে খত দিয়ে ক্ষমা চান রাষ্ট্রের কাছে, যাতে আপনার পরে যে আরেকজন আসবে সে যেন আপনার মতো এরকম ব্লাফ দিতে না পারে জনগণের সাথে। আপনি মানে মানুষের একজন ইমানদার মানুষের উচিত মসজিদে নিয়মিত যাওয়া, তার পাশাপাশি হাসপাতাল এবং কবরস্থানে যাওয়া উচিত, মানুষের মাঝে মাঝে যাওয়া উচিত। যে হাসপাতালের দেয়ালে যে পরিমাণ কান্না থাকে, কষ্ট থাকে, এটা আপনি আর কোথাও পাবেন না। আর কবরস্থান আপনাকে মনে করায় দিবে যে আপনি কিছুই না। কারণ আমি চিন্তা করে দেখলাম, আমি দেলোয়ার যদি না জন্মাইতাম এই পৃথিবীতে কিচ্ছু সমস্যা হইতো না, এটা টেরই পাইতো না কেউ। ইভেন আজকে যদি আমি মারা যাই, কালকে কারো কিছু যায় আসবে না, এভরিথিং উইল রান লাইক দ্যাট। অ্যাবসলিউটলি। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমার লাইফের তো একটা সার্টেন লেভেল পর্যন্ত আমি অ্যাচিভমেন্ট করেছি, এখন আমি দেখি তাহলে পলিটিক্সে জয়েন করে যদি 1 ইঞ্চিও জায়গা আমি ইমপ্রুভ করে দিতে পারি, তাহলে আমার কোনো সমস্যা নাই। কারণ 20টা বছর আমি ইউনিফর্ম পরে এই বাংলাদেশের জন্যই তো সার্ভিস দিয়েছি। আর্মির চাকরি কি? সার্ভিস দেওয়া। তো সার্ভিস দিয়েছি, কাকে দিয়েছি? বাংলাদেশকে দিয়েছি, দেশকে দিয়েছি। এখন শুধু ইউনিফর্ম খুলে ফতুয়া পড়ছি, পরে দেশের সাথে সাথে জনগণকে সার্ভিস দিব। তা আমার জন্য তো আসলে খুব একটা দূরত্বের জিনিস না, মানে এই কাজ করে অভ্যস্ত আমি। নাও ফ্রেন্ডশিপের প্রশ্নে আমি বলবো যে আমার ভাই যার চিকিৎসা দরকার, তার ভিসা আপনি বন্ধ করে দিয়ে রাখছেন, আপনি ওপেন করে দিয়ে রাখছেন, তাহলে আমার ফ্রেন্ডকে যে ওপেন করে রেখেছে সোজা হিসাব। আমার ওয়াসার পানির লাইন আপনি বন্ধ করে দিয়ে রাখছেন, আপনি বলছেন 50 বছরের জন্য দায়িত্ব নেবেন, আমার পানি আসবে। জি ভাই। আমার বন্ধুকে যে পানি দিচ্ছে, আপনি আমাকে বারবার হুমকি দিচ্ছেন, এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। আর আমার আরেক ভাই সে বলতেছে যদি ও তোমাকে কিছু করে আমি লাঠি নিয়ে আসবো তোমার বাঁচানোর জন্য। তো দিস আর ভেরি প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। সো আমাদের নাম নেওয়ার দরকার নাই, উই আন্ডারস্ট্যান্ড কে আমাদের বন্ধু। আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধুত্ব বলে কিছু নাই। বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জামায়াত ছাড়া বাকি যে বড় দল আছে, এবং আওয়ামী লীগ ব্যতীত অন্য যে 2টি দল রাষ্ট্র ক্ষমতায় গেছে, এটা একটা হচ্ছে বিএনপি আর আরেকটা হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, রাইট? 35 বছর 2 মাস বয়সে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন আই রিভোল্ট। 39 বছর 2 মাস বয়সে এসে জিয়াউর রহমান জাগো দল তৈরি করলেন, বিএনপির আগের যেটা। তাইলে 39 বছর 2 মাস বয়সে জিয়াউর রহমান একটা পলিটিক্যাল পার্টি করলেন, এটা আজকে বিএনপি। 57 বছর বয়সে প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ একটা দল করলেন, যেটা জাতীয় পার্টি। তো বাংলাদেশে যদি আপনি মানে 3টা দলই তো মানে রাষ্ট্র ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। এর ভিতরে সবচেয়ে দুঃশাসনের ইতিহাসটাকে যদি ভুলে যান আপনি, তাহলে বাংলাদেশের মানুষ শ্বাস নেওয়ার সুযোগ পাইছে ওই 2টা পার্টির কাছেই। এটা কাদের বানানো? 2জন মিলিটারি মাইন্ডের বানানো। তো একই ধারে বাকি কথায় মানে আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে চেষ্টা করছি আরেকটা মানে দল বানানোর, ওই একই রকমভাবে। আপনি তো মানে জিয়াউর রহমান বিএনপি বানাইছে বলে মানে বিএনপিকে আপনি আর্মির দল বলেন নাকি? এটা তো জনগণের দল, সবই এখন জনগণের দল। জাতীয় পার্টি এরশাদ বানাইছিল বলে কি আপনি এটাকে আর্মির দল বলেন না? জনগণের দল। তাহলে জনতার দলকেও তো আপনি এটা বলতে পারেন না। হ্যাঁ, মানুষ মানে থিঙ্কিং এটা আমাদের, বাট এটা আসলে পেশাজীবীদের দল আমরা যেটা বলি, ঠিক আছে? অনেকে বলে যে কিংস পার্টি কিনা, আমি বলি ভাইরে কিংস পার্টি না, এটা পুয়ার মেন্স পার্টি। আমাদের যে পার্টিটা আছে পুয়ার মেন্স পার্টি। কারণ আমাদের অফিসে একটা প্রেজেন্টেশন দিব, এটার জন্য একটা প্রজেক্টর এখনও আমরা কিনতে পারি নাই। আমরা নিজেদের যে মানে চাঁদা আছে ওই চাঁদা দিয়ে মানে খুব হাম্বলভাবে চলার চেষ্টা করতেছি। আমাদের ওই মানে শো অফ করার ইয়ে নাই। আমরা খুব স্পেসিফিক কিছু প্রোগ্রাম নিয়ে আগাচ্ছি। আমরা বলতেছি যে আমাদের ইয়াংদের, এই যে এতক্ষণ আমরা যে জিও পলিটিক্যাল আলোচনা করলাম, তার প্রেক্ষিতে আমরা বোধ করি যে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, যাদের বয়স ধরেন 18 থেকে 22, তাদেরকে এখনই বেসিক মিলিটারি ট্রেনিং দিতে হবে। আমরা অনেক সময় ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাই, কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাই না কোথা থেকে
ভিসা প্রসেসিং করতে হবে? আমরা স্টুডেন্ট ভিসা দেশের বাইরে যেতে চাই। আমরা এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি কমপ্লিট করেছি, আমরা অনার্স বা ব্যাচেলর করতে যাব, কিন্তু আসলে কিভাবে যাব সঠিক সোর্স আমরা অনেক সময় পাই না। অনেকে আছে সৌদি আরব যেতে চাচ্ছেন, মিডল ইস্টে যেতে চাচ্ছেন, অথবা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন। আমরা অথেন্টিক অর্গানাইজেশন খুঁজে পাই না যেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে। এমন একটি প্রতিষ্ঠান হচ্ছে ভিসা কোচ বিডি। ভিসা কোচ বিডি হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেশন একটি প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব আরএলও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি চাইলেই তাদের কাছ থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন পাবেন, যেখানে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি তারা আপনাকে সেশন দিচ্ছে। ভিসা কোচ বিডির লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যারা চান সেখানে গিয়ে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন। তাদেরই কোনো একজন টিম মেম্বার অবশ্যই আপনাকে খুব দ্রুত কল করবেন। ভালো থাকুন। বেসিক মিলিটারি ট্রেনিং দিতে হবে। বেসিক মিলিটারি ট্রেনিং বেসিক মানে ট্রেনিং বলতে আমরা কি বুঝি? বেসিক মিলিটারি ট্রেনিং বলতে আমরা বুঝাই যে মিলিটারি স্টাইলের ডিসিপ্লিন, মিলিটারি স্টাইলের লিডারশিপ, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্পের মতো যে প্রাকৃতিক দুর্যোগ হবে অথবা কোনো ধরনের ক্রাইসিস অথবা ইমার্জেন্সির সময় রেসপন্স করার ক্যাপাসিটি। অনেকে ভাবে যে বেসিক মিলিটারি ট্রেনিং মানে হচ্ছে যে কোনো একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করা, ওই দেশের সাথে যুদ্ধ তো লাগলে পরে সবাই যাবে, ওইটার জন্য আমার এই বেসিক মিলিটারি ট্রেনিং না। আমার বেসিক মিলিটারি ট্রেনিং দরকার হচ্ছে আমাদের দেশের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য। এবং ওইখানে আমরা একটা সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করতেছি যে এই বেসিক মিলিটারি ট্রেনিংটা যদি একজনের হয় তার একটা স্কোরিং থাকবে যেটা তার সার্টিফিকেটের সাথে অ্যাড করা যাবে, এবং সে যখন একটা প্রাইভেট জবে যাবে অথবা মিলিটারি জব করতে চাইবে তখন তার এই স্কোরটা দেখে তাকে একটা অ্যাডভান্টেজ দেওয়া যাবে। ক্রেডিট দেয় যেরকম এর একটা অ্যাডভান্টেজ দেওয়া যাবে, কিছু পুরস্কারও তাকে দিতে হবে। আর একই সাথে আমরা চাচ্ছি যে সে মানে এই ক্রাইসিস মোমেন্টগুলোতে কন্ট্রিবিউট করা শিখুক। এখন কোথাও আগুন লাগলে পরে আপনি কি দেখবেন, সবাই হা করে তাকায় আছে ওই জায়গায়, এবং ফায়ার সার্ভিসে গাড়ি যেতে পারতেছে না, মোবাইল দিয়ে ছবি তুলতেছে। এটাকে আমরা বলি ডিজাস্টার ট্যুরিস্ট। বাট আপনি যখন এই ক্রাইসিস রেসপন্স ট্রেনিংটা পাবেন তখন আপনি বুঝবেন যে আসলে ফায়ার সার্ভিসের গাড়িকে কীভাবে হেল্প করতে হয়। এই ট্রেনিংটুকু তো দরকার। এইটুকু ডিসিপ্লিন আসলে পরে বাংলাদেশ হচ্ছে ধরেন 16 কোটির দেশ, আমাদের স্বর্ণের খনি নাই, আমাদের হীরার খনি নাই, আমাদের দেশে তেলের খনি নাই, আমরা একমাত্র মানুষ জনশক্তি দেশের বাইরে পাঠাই এবং তাদের রেমিটেন্সের টাকা দিয়ে আমাদের রিজার্ভ গড়ে ওঠে। তাহলে এই যে জনশক্তি আমরা বাইরে রপ্তানি করতেছি, তাদের একজন যদি, আমাদের জনশক্তির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা খুবই আনস্কিল্ড। আপনি সৌদি আরবে, মালয়েশিয়া দেখবেন যে অনেকে গেছে কোনো রকমের শরীরটা পার করছে কিন্তু কাজ পাইতেছে না। এটার দোষ কার? এই স্কিল ট্রেনিংটা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্রের দায়িত্ব। তার রাষ্ট্র এই দায়িত্ব কেন পালন করবে না? মানে চোর লুটপাট এমনভাবে চলতেছে এই জায়গায় যে মানে আমরা প্রায়ই বলি, আমাদের দলের যে স্লোগান আছে না হচ্ছে ইনসাফ জিন্দাবাদ, আমাদের দলের স্লোগান। একই সাথে আমরা বিলিভ করি হারামখোর চোর ও কখনো ইনসাফ আনতে পারবে? ও তো নিজের রুহের প্রতি ইনসাফ করে নাই, ও নফসের প্রতি ইনসাফ করে নাই, ও কিভাবে দেশের ইনসাফ আনবে? যেই লোকগুলো হজের মতো একটা পবিত্র কাজের সাথে জড়িত আছে, এই জায়গায় দুর্নীতি আছে না? ভাই, হজের ব্যাপার নিয়ে একটা বিষয় বলতে চাই। যেমন আমার অনেক রিলেটিভস হজ করেছে গত 2-3 বছর 4 বছরে। তারা বলেছে তারা যখন সৌদি আরবে গেছেন হজ করার জন্যে, তারা যে শামিয়ানার মধ্যে ছিলেন পাশেই হচ্ছে ভারতের ছিল, পাকিস্তানে ছিল। তো ভারত যে টাকা পে করেছে, যে রুপিয়া দিয়েছে, রুপি দিয়েছে, তার সাথে বাংলাদেশের পার্থক্য হচ্ছে 2.5 থেকে 3 লাখ টাকা। একই সুবিধা পাকিস্তানের সাথেও সেম। তো এইটা কেন আসলে? ওই যে আমি যেটা বললাম, আমাদের দেশটা তো ভর্তি হচ্ছে ধরেন মানে করাপ্টেড লোকজন দিয়ে। মানে এটা একটা অদ্ভুত জিনিস। আপনি একটা অদ্ভুত প্রশ্ন করছেন। আমি আপনার এই প্রশ্নের আনসার দিতে গেলে আমাকে এত গভীরে যেতে হয়, ভাবতে গেলে আমি মাঝে মাঝে শঙ্কিত বোধ করি। যেই ছেলেটা iPhone 16 নিয়ে ঘুরতেছে, টিকটক করতেছে, সে জানে না তার বাবার আয় কত? অবশ্যই জানে। জানার পরেও সে তো এটা অ্যাকসেপ্ট করতেছে। তার বয়স থেকে গেছে 18-19। ও আচ্ছা, আমার বাপ করলে পরে সমস্যা নেই, আর বাকি সবার বাপ নষ্ট। তো এই জিনিস জাগাবেন কীভাবে আপনি? এটা জাগানোর জন্য কতদিন লাগবে আল্লাহ জানে। কিন্তু প্রবলেমটা বুঝতে পারতেছি আমরা, যে আমি সারাক্ষণ সোচ্চার, বৈষম্য, এই হ্যান ত্যান সব কিছু করতেছি। আমার বাপের ইনকাম 30,000 টাকা মাসে, আমি জানি আমার হাতে iPhone 16। তো এই করাপশন আপনি কিভাবে থামাবেন? যেই লোকটা মনে করেন যে তার
40,000 টাকা বেতনের ভাড়ার বাসায় রাখছে, ড্রাইভার রেখে গাড়ি চালাইছে, অথচ তার বেতন হচ্ছে ধরেন 70,000 টাকা। সেই লোকটাকে আজকে বলবেন যে ভালো হয়ে যাও, আর ভালো হয়ে যাবে? সম্ভব? এটা কখনোই সম্ভব না। তো সমস্যা হচ্ছে যে করাপশনটা যে কোন লেভেলে পৌঁছাইছে আমাদের দেশে, এটা আমরা অনেকে টেরই পাই না। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে নিজে করাপশন করবে, নিজেরটা 16 আনা থাকবে, আর বাকি সব করাপশনের পিছনে আমরা লেগে যাই। তা তো হবে না। আমাদের এখন এই যে জায়গাগুলোতে আপনি যদি করেন, মালয়েশিয়াতে একটা লোক পাঠাইতে লাগে 75,000 টাকা, কথার কথা বলতেছি, মালয়েশিয়াতে একটা লোক পাঠাইতে খরচ হওয়ার কথা 75,000 টাকা, তাহলে 5 লাখ টাকা যে যাচ্ছে, এই টাকা কার পকেটে যায়? এই যে 5 লাখ টাকা, বাকি 4,25,000 টাকা কে খাচ্ছে? ভূতে খাচ্ছে? তা তো না। তাহলে এই যে আপনার সামনে এসে যখন মানে অত্যন্ত কাচুমাচু হয়ে বলে যে দেশটা দুর্নীতিতে শেষ হয়ে গেল, আরে তুই তো সবচেয়ে বড় চোর। একটা মানে এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তার কাজ কি? ল মেক করা। এলাকায় ব্রিজ হইল কিনা এটা দেখা তো এমপির দায়িত্ব না। এইটা করার জন্য এলজিডি নামে একটা সংস্থাই আছে, পেইড, সরকারের পেইড ইঞ্জিনিয়ার্স আছে, সরকারের স্থানীয় জনপ্রতিনিধি আছে, উপজেলা চেয়ারম্যান হোক যাই হোক, সে এটা দেখতেছে। এরা থাকতে এই ব্রিজের 10% কীভাবে এমপির কাছে আসে? মানে এই কন্ট্রাক্টটা হারামজাদা কি মানে কি বুঝে দেয়, আর ওই এমপি কি বুঝে খায়? ওর তো এটা হারাম। আরে এটা তো ওর আমানত ছিল ওই জায়গায় তদারকি হিসাবে। 2 কোটি টাকা দেওয়া হয়েছে একটা ব্রিজ বানানোর জন্য, তুই চেষ্টা করবি যে ওইখানে কীভাবে 2 লাখ টাকা সেভ করা যায়, সেভ করে রাষ্ট্রীয় কোষাগারে পাঠানো যায়। ওটা না করে তুই তো 20 লাখ ফার্স্টে যাচ্ছিস তোর নিজের খাওয়ার জন্য। কারণ কি? কারণ যে আমরা রাস্তা থেকে তুলে নিয়ে আসছি না, তার পেটে ক্ষুধা। ও হালাল বেতন পায় 1.5 লাখ টাকা। বাংলাদেশের মানে জিএম লেভেলের যে এমপ্লয়ি আছে, এরা 1.5 লাখ টাকার বেশি বেতন পায়। জিএম লেভেলের এমপ্লয়িরা অলরেডি এসি গাড়িতে চড়ে ফেলছে। আর ওই হারামজাদা টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, তারপরে পাঁচ আসছে বিভিন্ন জনের, পাঁচ আইটে, তারপরে সে বিভিন্ন জায়গায় গুন্ডামি টুন্ডামি করে সে উঠে আসছে এখন। হ্যাঁ, উঠে আসার পরে সে এখন এমপি হয়েছে। এমপি হওয়ার পরে তার প্রথম খায়াস কি? একটা এসি গাড়ি কিনবে এমপি কোটায়। তারপরে খায়াস কি? কিছু টাকা জমাবে যাতে এসির বাতাস খেয়ে তারপরে রাতে ঘুমাইতে পারে। এই যে প্রসেস শুরু হয়ে গেল, এরপরে তার আর থামে না। এগুলো তো পাইলই, পাওয়ার পরে এবার তার কানাডায় বাড়ি লাগবে, এবার তার ইউএসএতে বাড়ি লাগবে, বাড়ির সংখ্যা গুণে শেষ করা যাবে না। করাপশন তো এইভাবেই আসতেছে। এখন এই করাপশন যখন আপনি অ্যালাউ করবেন, এই দোষ আপনি কাকে দিবেন? আপনি যখন ভোট দিচ্ছেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনি আপনার বাসার একটা কেয়ারটেকারকে যখন নেন, তখন কতগুলো ইন্টারভিউ করেন? ভোটার আইডি কার্ড আছে কি না, এর আগে তুমি কোথায় চাকরি করছো, ডিউ ডিলিজেন্স করতেছেন যে লাস্ট বাসা যেখানে ছিল ওই বাসা থেকে চুরি করে ভেঙে আসছে কিনা, তুমি কি মোটরটা চালাইতে পারো, তুমি কি লিফটটা আটকে গেলে পরে খুলতে পারো, এগুলো চেক করি না আমরা। বাসার একটা সিম্পল কেয়ারটেকারের জন্য আপনি এতগুলো ইন্টারভিউ। এমনকি সকালবেলা কটা পর্যন্ত ঘুমায়, সকালে তুমি কতক্ষণ ঘুমাও, তোমার হেলদি লাইফস্টাইল আছে কিনা, তুমি কি আমার এখানে কাজ করবো আবার অন্য জায়গায় তুমি করবা কিনা, কনফ্লিক্ট ইন্টারেস্ট, অনেক কিছু দেখি আমরা। ওকে, তো বাসার একটা সিম্পল কেয়ারটেকারের জন্য আপনি এতগুলো প্যারামিটার সেট করছেন। আর আপনার এলাকার এমপি, আপনার দেশের মন্ত্রী, তাকে আপনি কয়টা জায়গায় চেক করেন? আপনি কখনো জিজ্ঞেস করছেন যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী? আপনি কখনো জিজ্ঞেস করছেন যে আপনি একটু ডিবেট করে বলেন তো দেখি এটা নিয়ে কী করবেন? নাই তো আমাদের ওই সিস্টেম। আপনার মতো একটা ইয়াং মানুষ, যার সিইওকে দেখছেন তো আপনি, আপনার সিইওকে আপনি দেখতেছেন, তার কোয়ালিফিকেশান আর এই মানে একটা এমপির কোয়ালিফিকেশানে এত যে ডিফারেন্স, এটা আপনার ভিতরে প্রশ্ন কেন তো ক্রিয়েট করে না যে হাউ কাম? আমার একটা ছোট্ট প্রাইভেট কোম্পানির সিইও কত স্মার্ট। আমাদের এই যে আশিক সাহেব, হি ইজ এ কর্পোরেট প্রোডাক্ট, উনি একটা প্রেজেন্টেশন দিল, মানে আমরা অনেকেই ইমপ্রেসড। এইটুক প্রেজেন্টেশন কর্পোরেটের যে কোনো একটা সিএক্স লেভেল অফিসার দিতে অভ্যস্ত। তোরা এতদিন চোর বসাইছিস, যেসব চোররা এসে মাইকের সামনে দাঁড়ায় অমুক বন্ধু টমুক বন্ধু বইলা আধা ঘন্টা সময় খায়, তারপরে 5 টাকা ইনভেস্টমেন্ট আনতে পারে না। তো অ্যাজ এ সিটিজেন আমাদেরও রেসপন্সিবিলিটি আছে, উই নিড টু কোশ্চেন। মজার ঘটনা বলি, আমি এই 2 দিন আগে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই সামনে সামনে কী অবস্থা বুঝতেছেন? ভাই ইউনুস সাহেব তো ভদ্রলোক মানুষ, ওনার পাওয়ার কি বাকি আছে, উনি মনে হয় জুন মাসের ভিতরে দিয়ে দিবে ইলেকশন। আচ্ছা, ইলেকশন দিয়ে দিবে আগামী বছরের জুনের ভিতরে। উনি তো ওইটাই বলছে যে ডিসেম্বর নাহলে জুন। তো বলছে উনি ভদ্রলোক মানুষ, উনি ইলেকশন দিয়ে দিবে, দিলে ওনার লস নাই। কারণ যারাই পার্টি মানে ক্ষমতায় আসুক, তারা উনি যদি রাজি হয় তো ওনারা মাথায় তুলে রাখবে।
তাহলে ওনার তো আর এটা নিয়ে খাইস্টামি করার দরকার নেই, তো দিয়ে দিবে এক। তাই আমি বললাম আচ্ছা তাহলে তো ইলেকশন ধরেন জুনের ভিতরে হয়ে যাবে, তো জুন মাসে হবে না ডিসেম্বরে হইলে ভালো হয়। বললো না, জুন মাসে বৃষ্টি থাকে, ওই টাইমে মনে হয় সমস্যা হবে, ডিসেম্বরে হইলে ভালো হয়, কিন্তু আবার কিছু সংস্কার আছে ওগুলোও তো একটু শেষ করা দরকার। আচ্ছা তাহলে জুনে হইলে ভালো হয়, হবে। তো ভাই জুনে হইলে কার যাওয়ার সম্ভাবনা আছে? বললো অমুক অমুক দলটা তো মনে হয় যাবে, যাওয়ার কথা, আর তো কেউ নাই, আলটিমেট চয়েস। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কি ভোট দিতে যাবেন? তো বললো হ্যাঁ আসলে গত তিন টার্মে তো ভোট টোট দিতে পারি নাই, এবার যাই তাহলে একটু ভোট টোট দিয়ে আসি। আচ্ছা আপনি তাহলে ভোট দিতে যাবেন? হ্যাঁ যাও। তাহলে অমুক দলের কি ভোট দিবেন? আরে না পাগল নাকি, মানে দেখছেন কি করতেছে, মানে পুরো কপি পেস্ট। আগে এ চালাইতো ডিশের ব্যবসা, এখন এ চালায় ডিশের ব্যবসা, ও দেওয়া যাবে না। পারসেপশনে একটা টুইস্ট দেখছেন? ও কিন্তু ইনিশিয়াল পারসেপশনে বলতেছে যে ওরাই মনে হয় যাবে, বাট ভোটটা দিবে না সে। তাহলে এই যদি হয় বাস্তবতা, তাহলে কিন্তু আমাদের ইলেকশন পারসেপশন এবং ইলেকশনের রেজাল্টের ভিতরে একটা অদ্ভুত অদ্ভুত চেঞ্জ আসবে। আর উই রেডি ফর দ্যাট? আর দে রেডি ফর দ্যাট? আমাদের সবাইকে এই জায়গাটায় মানে সেলফ রিয়েলাইজেশনে আসতে হবে যে 5ই আগস্টে আমাদের যে 1400-1500 ছেলে জীবন দিয়ে দিছে, এটা বৃথা হইতে দেওয়া যাবে না। তো এইটা কোনোভাবে আপনি বৃথা হইতে দিতে পারেন না, দেওয়া উচিত না। তাহলে আপনাকে তাকাইতে হবে হচ্ছে আপনার এই মানে 4.5 কোটি যে ভোটার আছে তাদের দিকে তাকাইতে হবে। তাদের ভিতরে আমরা চেষ্টা করতেছি ওই কোশ্চেনটা আনতে, যে ভাইরে খালি কর্পোরেটে গিয়ে লিডারশিপের ট্রেনিংটা করে চলে আইসেন না, একটু দেশের লিডারশিপ যে হবে তাদেরকে যাচাই করেন, চ্যালেঞ্জ করেন। এরকম আমি ওই দিন একজনকে পাইলাম, বলতেছে দরকার হলে না ভোট দিব, কিন্তু যদি আমি যারা ভোট দিব সে যদি জাতের না হয় তাহলে ভোট দিব না। জাতের বলতে কি? তো বলতেছে ভাই জাতের বলতে পয়লা কথা হচ্ছে যে ওই আউল ফাউল কোনো কমপ্লেন থাকা যাবে না, নারী ঘটিত, কল রেকর্ড ফাঁস, তো টাকা পাচার, এগুলো থাকা যাবে না। তাই বললাম তো সৎ মানুষ চাচ্ছেন? বললো ভাই সৎ চাইতেছি, তার চেয়ে বড় কথা হচ্ছে স্বচ্ছ এবং জবাবদিহিতা চাইতেছি। জবাবদিহিতা জিনিসটা কি? জবাবদিহিতা জিনিসটা হচ্ছে যে আপনি ব্যাংক কেমনে বানাইলেন এই প্রশ্নের জবাব আপনাকে দিতে জানতে হবে। আপনার এগেনস্টে অমুক অ্যালিগেশন আনছে আর আপনি ঘাপটি মেরে বসে থাকলেন, সরি, উই ওয়ান্ট দ্যাট ইউ স্পিক। মানে ফিউচার লিডারশিপের কাছে আমাদের ভোটাররা যেটা চাচ্ছে সেটা হচ্ছে তার ভিতরে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আপনি তাকে উল্টাপাল্টা কথা বললে সে ঘুমায় যাবে না, সে এটা রিপালস করবে, রেজিস্ট করবে, সে প্রমাণ আনবে যে নো আপনি আমাকে যেটা বলছেন এটা ট্রু না। ঠিক আছে? যেমন আমরা ইয়াংদের ভিতরে দেখতে পাই, অমুকরে বলতেছে অমুক এত কোটি টাকা, সে বলতেছে না আমার মানে পুরো ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেওয়া আছে, আমার পুরা মানে দেওয়া আছে, ট্যাক্স রিটার্ন দেওয়া আছে, আপনারা চেক করে নেন, আমার বয়স এখন কত 18, 20, 25, আমার তো এত লম্বা ইতিহাস না, আপনি পুরোটা চেক করেন। বাট ইউ ক্যানট সে যে আমি কোটিপতি আর ফালতু কথা বলা যাবে না। 1 2 নম্বরে তারা কি বলতেছে যে সেই নেতা তারা চাচ্ছে তাদের লোকাল এরিয়াতে যে অ্যাটলিস্ট হালাল খেয়ে পেট চালানো শিখছে। যেই লোকটা তার ওই স্কিল নাই যেটা দিয়ে সে নিজের পেট এবং নিজের পরিবারের পেট চালাইতে পারে, তার কোন দুঃসাহস যে সে দেশের মানে প্ল্যান করতে আসছে। মানে সেখানে যদি সে যদি এরকম হয় সেটা চালাতে না পারলে দেশও চালাতে পারবে না, পারার কথা না। মানে যেই লোক চাঁদাবাজি করে মন্ত্রী হয়েছে, যেই লোক চাঁদাবাজি করে এমপি হয়েছে, সেই লোক তো চাঁদাবাজি করেই দেশ চালাবে। আর যেই লোক নিজের স্কিল ডেভেলপ করে মনে করেন যে নিজের পরিবার চালানো শিখছে, সে যখন মানে ইয়েতে যাবে, পরিস্থিতিতে যাবে, তখন তো সে স্কিল দিয়েই চালাবে। আমাদের এই যে 2জন ওমর ছিল, একজন হচ্ছে ওমর বিন খাত্তাব, আরেকজন ছিলেন ওমর বিন আব্দুল আজিজ। তো ওমর বিন আব্দুল আজিজের ক্ষেত্রে ঘটনা যেটা হয়েছে, এটার আগে আমি এক জায়গায় বলছিলাম, সেটা হচ্ছে যে ঈদ চলে আসছে, তো ওমর বিন আব্দুল আজিজ এখন দেখতেছে তার হাতে কোনো টাকা নাই, কারণ তার মাস খরচের টাকা শেষ হয়ে গেছে, সে যখন খলিফা ছিল। এখনকার দিনে তো অনেকে বিলিভই করবে না, বাট এটা বাস্তবতা। ওমর রাদিয়াল্লাহু নামে আমরা 20 তারিখের পরে আমাদের কষ্ট হয় চলতে, টাকা খরচ হয়ে যায়, কারণ দেশের ইকোনমি আমাদেরকে ব্লাফ দিচ্ছে, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। আমি যে ইনকাম করি, আমি যে কনসালটেন্সি দিয়ে ইনকাম করি, আমার 20 তারিখের পরে চলতে কষ্ট হয়। তো এখন ওমর বিন আব্দুল আজিজেরও একই অবস্থা ছিল। তো সে তখন দেখলো যে ঈদ চলে আসছে, বাচ্চাদের জন্য জামা টামা কেনা দরকার, ওয়াইফ মানে প্রেশার দিচ্ছে। তখন সে তার যে মানে কোষাধ্যক্ষ ছিল, বায়তুল মালের কোষাধ্যক্ষ, ওনার নাম ছিল আবু বায়দা, তাকে বললো আবু বায়দা আমাকে কিছু টাকা ধার দেওয়া যায়?
তো বললো কোত্থেকে আপনার টাকা ধার দিব? তো বললো যে আমার নেক্সট মান্থের স্যালারি থেকে একটু অ্যাডভান্স দেওয়া যায় কিনা। কেন? আমার বাচ্চা কাচ্চা ঈদ চলে আসছে, তোমার ভাবি তো চাচ্ছে একটু নতুন জামাটাও কিনে দেওয়ার জন্য। তো বলছে যে খলিফা আপনাকে তো আমি দিতে পারি, আমার আপত্তি নাই, কিন্তু একটা দুইটা কোশ্চেন আছে। নাম্বার 1 হচ্ছে আপনাকে যে আগামী মাসের স্যালারি থেকে দিব অ্যাডভান্স, আগামী মাসে যে আপনি খলিফা থাকবেন এটার কি কোনো নিশ্চয়তা আছে? আপনার তো জনসমর্থন আজকেও চলে যেতে পারে, তাহলে আপনি যদি খলিফাই না থাকেন তাহলে আগামী মাসের বেতন তো আপনার হবে না। অবশ্যই আপনি ঈদের জামা কিনতে পারতেছেন না, আগামী মাসে টাকা ফেরত দেবেন কোত্থেকে আপনি? সো একটু ভাইবে দেখেন এক। আর 2 নম্বরে আপনার যেটা ভাবা উচিত সেটা হচ্ছে হায়াত মৌত আল্লাহর হাতে। আপনি যদি মারা যান, আপনার ফ্যামিলির তো মনে হয় না ওই সঙ্গতি আছে যে এই টাকা ফেরত দিতে পারবে। আর যদি থাকেও তাহলে আপনি কি উইল করে দিবেন কিনা যে কে টাকাটা ফেরত দিবে? মানে কার্যক্রমের জটিলতা দেখে ওই খলিফা ওমর বিন আব্দুল আজিজ উনি পরে বললেন যে বাদ দাও, তোমার এটা দরকার নেই, আইল ম্যানেজ সামহাউ। তো এই যে নেতৃত্বের কথা বলতেছি আমরা, এটা তো খুব বেশি দিন আগের না, মাত্র 1400 বছর আগের। 1400 বছর আগে তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা ছিল, এটা তো আরও পরের আব্বাসিদ খলিফাদের ভেতরে ছিল এটা। তো এখন এই জন্য আমি বললাম যে এই যে আমাদের একদল চোর দুর্নীতিবাজদেরকে আমরা বসাইছি এবং আমাদের মানে ভূত ভবিষ্যৎ সব তাদের হাতে তুলে দিছি, আর আমরা হাই হাই করি যে কেন কি হচ্ছে। তো ওই যে ইয়াং যারা আছে তারা এখন চ্যালেঞ্জ করতেছে, যে বললাম না যে ক্রাইটেরিয়া 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি দেখতে চাই যে আপনার নিজের উপার্জন সক্ষমতা আছে কিনা। কারণ আপনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন তখন ওই খলিফার মতো, তখন কিন্তু আপনার ওই বেতনে চলতে হবে, আপনি কি ওই বেতনে চলতে পারেন কিনা। ঠিক আছে। থার্ডলি ওরা যেটা খুঁজতেছে সেটা হচ্ছে যে একটা মানুষ, যেমন আশিকের কথা বলি, আশিক সাহেবের কথা বলি, সরি মাঝে মাঝে আমি নাম ধরে বলি এই কারণে, কারণ সে ক্যাডেট কলেজের স্টুডেন্ট এবং আমাদের জুনিয়র ব্যাচের আর কি, সেই জন্য। তো আশিক সাহেব অত্যন্ত ভালো কাজ করতেছেন, আমরা তার জন্য গর্বিত। ওনার পরিকল্পনার সক্ষমতা আছে এবং একটা পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা আছে। তো ইয়াং জেনারেশন এটা দেখতে চায় যে আপনি তো আমার সিএক্সও লেভেলের উপরে যাচ্ছেন, আপনার কয়টা পরিকল্পনা করার অভিজ্ঞতা আছে, কয়টা পরিকল্পনা প্রজেক্ট বাস্তবায়নের অভিজ্ঞতা আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আপনার আছে কিনা। আপনার পিএস জানলেই তো হবে না, আপনার তো জানতে হবে। আপনি খালি টাকাটা খাওয়া জানবেন তাহলে তো হবে না। ফাইনালি তারা যেটা চায় সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝেন কিনা আপনি, ইন্টারন্যাশনাল যে ডিনামিক্সটা আছে, চায়না কেন ওইটা করতেছে ওর সাথে, রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধের ইফেক্ট আমার দেশে কি, জিওপলিটিক্যাল যে স্ট্র্যাটেজিটা আছে, এই স্ট্র্যাটেজিটাকে আপনি আপনার সংসদীয় এলাকা বা কনস্টিটিউয়েন্সিতে আইনা হিট করতে পারেন কিনা। আজকে যখন ইউএসএ আমাদের উপর 37% ট্যারিফ মেরে দিল, এইখানে আপনি অপরচুনিটি খুঁজতে পারেন কিনা, এবং খুঁজলে ওইটা আপনার এলাকাতে আপনি কীভাবে ট্রান্সফার করতে পারেন। ওকে, আপনার এলাকা যদি ইন্ডাস্ট্রি বেসড হয় তাহলে এই এলাকায় আপনার স্ট্র্যাটেজি কী হবে। তো এখনকার দিনে মানে এই নির্বাচনেই হয়তো সব চেঞ্জ হবে না, কোনো কোনো দল মানে 2024 সালের ইলেকশনকে মেনে নিয়ে এবং 2029 সালে পরবর্তী ইলেকশন হবে এই প্রত্যাশা মাথায় রেখে প্রতি ঈদের পরে আবার একটু জেগে উঠব এইটুকু মানে স্বপ্ন দেখে ঘুমিয়ে গেছিল। ঠিক আছে, হঠাৎ করে দেখে 24-এই ট্রেন চলে আসছে। ঠিক আছে, এখন আপনি তারা সালাম দিবেন আসসালামু আলাইকুম, উনি বলবে উত্তরে নির্বাচন কবে। ইটস অ্যাবসার্ড। আরে ভাই, আপনার তো লজিক্যাল নির্বাচন হওয়ার কথা ছিল 2029-এ, আপনি একটু ওয়েট করেন না। এমনিতেই 84 বছর বয়সে আছে ইউনূস সাহেব, আল্লাহ পাক ভালো জানেন। তার একজন উপদেষ্টা অলরেডি ইন্তেকাল করছেন, উনিও চলে যাবেন হয়তো 2 দিন পরে, আজীবন তো থাকবেন না, ফেরান তো আর না। উনি খারাপ লোকও না, ভালো মানুষ, কিন্তু তারপরেও তো তার একটা হায়াত মৌতের ব্যাপার আছে। যদিও ওনার বলা উচিত যে ওনার যদি কিছু হয়ে যায় নির্বাচনের আগেই, তাহলে পরবর্তী উপদেষ্টাকে এটার একটা আইডিয়া দেওয়া উচিত ছিল, থাকা উচিত। এই যেহেতু উইল থাকলে ভালো, কারণ আমরা একটা ইন্টারিম পরিস্থিতিতে আছি। কিন্তু সমস্যা হয়ে গেছে যে 29-এ যেই নির্বাচনটা হওয়ার কথা ছিল, এই নির্বাচনটা এখন হঠাৎ করে 25-26-এ চলে আসছে। এখন ভদ্রচ্যুতি ব্যাপার হইতো যে সংস্কারগুলো যদি করতেই হয়, মানে ভাই কালকে আপনি নির্বাচন দিয়ে দিলেন, লাভ আছে কোনো? আবার তো ঘুরে ফিরে আগের জিনিসই হবে। তাইলে মাঝখান দিয়ে 1500 ছেলের যে জীবন চলে গেল, এটা কি হবে? আবার যারা এদেরকে মারছে তাদেরকেও আপনি আনতে চাচ্ছেন এইবার। আনলে তো এরা 50% এমনি নিয়ে যাবে, এখন 50-40% এমনি গুতাগুতি করবে। এই ছেলেগুলোর বাঁচাবে কে? এদেরকে আপনি বাঁচাবেন কেমনে? গ্যারান্টি কি
যে আইসা মনে করেন যে মানে হিট করবে না, মেরে ফেলবে না, আইনের পেছে ফেলে ইয়ে করে ফেলবে না। আমরা দেখছি না, নির্বাচন কমিশনকে হাত করে ফেলছিল, বিচার ব্যবস্থাকে হাত করে ফেলছিল, প্রশাসনকে হাত করে ফেলছিল, আর্মিকে হাত করে ফেলছিল। 4টা জিনিসকে হাত করে ফেলছে। 15 বছর খালি হরিল লুট করছে দেশ জুড়ে, করছে না? আচ্ছা, এখনও মনে করেন যে আপনি যদি ধরেন যে $100 বিলিয়ন যদি বাইরে থাকে এখন ওদের হাতে, আমার দলের হাতে তো 1 টাকাও নাই বলা যায়। আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল হতে চান, আপনার দরকার স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার বেটার ভার্সন হতে চান, আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে আপনার স্কিল, যেমন সিচুয়েশনাল লিডারশিপ, পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ স্কিল, ইফেক্টিভ কমিউনিকেশন। মাইন্ড মাস্টারি। এর জন্য রয়েছে অথেন্টিক একটা প্রতিষ্ঠান যারা আপনাকে হেল্প করবে আপনার স্কিল ডেভেলপমেন্টে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে কনকোয়ারিং বাউন্ডারিজ, এবং যেখানে আছেন বাংলাদেশের একমাত্র সার্টিফাইড মাস্টার ট্রেনার সিচুয়েশনাল লিডারশিপের উপরে, এবং উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, যিনি সেখানে থাকছেন এবং থাকছে তার পুরো টিম, যারা আপনাকে এই সকল বিষয়ে স্কিল করে তুলবে এবং আপনাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। যারা এই কোর্স এনরোল করতে চান, আমাদের পডকাস্টের নিচেই দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে এনরোল করুন এবং স্পেশাল ডিসকাউন্টে আপনার নিজেকে নিয়ে যান অ্যাডভান্স লেভেলে। থ্যাংক ইউ। ওই $100 বিলিয়ন যদি 50%ও তারা দেশে ঢুকায়, আপনি তো সামলাতে পারবেন এই মানে ঝামেলা যে শুরু হবে? পারা সম্ভব না তো। মানি টক্স। এই দেশে এখনও মনে করেন যে আপনি একটা কোকের বোতল আর 1 প্লেট বিরিয়ানি দিলে পরে অনেক ভোট কিনে ফেলা যায়। আনফর্চুনেট, বাট সম্ভব। এখন সমস্যা যেটা হয়ে গেছে যে যাদের 2029 সালে ট্রেনটা আসার জন্য তারা ঘুমায় গেছিল, তাদের ট্রেন চলে আসছে মনে করেন যে এখন 2024-25-এ। অ্যাজ ইফ আপনার বাসার পাশেই স্টেশন, বুঝলেন? আপনার ট্রেন আসার কথা সন্ধ্যা 6টায়, হঠাৎ করে দেখেন 4টার সময় আপনারে ঘন্টি বাজতেছে, এই ট্রেন চলে আসছে, ট্রেন চলে আসছে। তখন আপনি কী করবেন? তাড়াতাড়ি স্যান্ডেল নেবেন, মানে বক্স তো এখনও গুছায় সারেন নাই, যে কটা ইমার্জেন্সি জামা আছে ওটা নিয়ে দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করবেন, ট্রেন ধরার চেষ্টা করবেন, রাইট? তখন কোনো পার্টিতে এখন 300 আসনের উপযুক্ত ক্যান্ডিডেটই খুঁজে পাইতেছে না, কারণ আগের গভর্নমেন্ট তো মাইরা সাফা সাফা করে ফেলছে 15 বছরে। ওদের ছাড়া আর কোনো ক্যান্ডিডেট দাঁড়াইতেই দেয় নাই। 1 নাম্বার, একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে। আর 2 নাম্বার হচ্ছে এখন যারা আমরা গোছাচ্ছি তাদের ক্যান্ডিডেট তো এখন আমরা গুছায় সারি নাই। অপশন আপনার হাতে 2টা। সেই আগের কিছু অচল মাল আছে যেগুলা ইভেন আওয়ামী লীগের কাছেও পাত্তা পায় নাই, মানে আওয়ামী লীগও চিন্তা করছে এরা আসলে কিছু দেওয়ারই দরকার নাই। তাদের ভিতরে একটা অংশ আছে এরা রিয়েলি অযোগ্য, এরা কোনো কাজই পারে না, ইভেন এই যে চুরি করে খাবে, চুরি করে খাওয়া পারে না সে। তো এখন ওই বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে এরকম একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে যে আপনি উপযুক্ত লোক নাই। আপনি 22 বছরের তো নবুয়ত পাওয়ার কথা না, আমার নবুয়ত পাইছে 40 বছর বয়সে। আর 22 বছরের একটা ছেলে এসে এখন যদি হঠাৎ করে বলে আমি 22 বছরের নবুয়ত পেয়ে গেছি, আমি সব জানি, আমাকে ভোট দাও, তো পাবলিক দিবে ওর ভোট? পাবলিক দিবে না। আবার ম্যাচিওর যারা আছে তারা তো সব আগের বার চুরি করে গত 15 বছর ধরে নষ্ট হইতে হইতে এখন বেশিরভাগ মনে করেন যে কলকাতাতে গিয়ে নাই তো দেশে। এই জন্যই তো বলতেছে যে মানে ওদেরকেও চান্স দেন। ইনক্লুসিভ, এতদিন ইনক্লুসিভ চিন্তাম না, গত 15 বছরে আমরা ইনক্লুসিভ খুঁজি নাই, এখন আমরা পাগল হয়ে গেছি ইনক্লুসিভ ইলেকশনের জন্য। তাইলে এখন এই লোকাল এরিয়াতে যে ভ্যাকিউমটা আছে, এই ভ্যাকিউমটা কারা ফিল আপ করবে? আমার আফসোস হয় যে কর্পোরেটে এত চমৎকার চমৎকার লোক আছে, দে শুড গো ব্যাক, দে শুড গিভ এ ট্রাই দিস টাইম। থ্যাংক ইউ ডিল ভাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো যাওয়ার আগে হচ্ছে আমরা আপনার কাছ থেকে একটা অটোগ্রাফ রাখবো। আমাদের প্রত্যেকটা যারা গেস্ট এসেছেন তারা আমাদের মাগে সাইন করেছেন এবং একটা মেসেজ দিয়েছেন। তো আমরাও চাই যে আপনার হাত থেকে একটা সিগনেচার নেওয়া এবং একটা মেসেজ লিখে রাখা। কোনো এক সময় হয়তো বা আমরা এটাকে অকশন করব। এই যে মাগ, আমার এখন লেখার জিনিস একটাই, সেটা হচ্ছে ইনসাফ জিন্দাবাদ। ইনসাফের আসলে বাংলা কি? জাস্টিস অথবা সুবিচার। ইনসাফ কি উর্দু শব্দ ভাই? ইনসাফ সম্ভবত উর্দু শব্দ এবং এটা মেইনলি জাস্টিস। থ্যাংক ইউ ডেল ভাই, আমি এটা রেখে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে ঢাকা পডকাস্ট। এবং আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি, অ্যাবাউট দ্য ফরেন পলিসি, কীভাবে আমরা এই করবো। থ্যাংক ইউ সো মাচ। এবং কোনো এক সময় হয়তো আবার আমরা বসবো ঢাকা পডকাস্টে। তো ঢাকা পডকাস্ট আজকে এখানেই শেষ করছি, যদিও আমাদের পডকাস্টটা অনেক বড়, শেষে আমি কথা বলছি
আপনাদের সবাইকে বলবো পুরো পডকাস্ট একবার বা দুবার শুনবেন, অনেক কোর ইনফরমেশন পাবেন। ভালো থাকুন ঢাকা পডকাস্টের সাথে।